পোড়া রোগীদের অনেক সময় স্বাভাবিকভাবে যে সমাজে হীন দৃষ্টি এবং খুবই সহানুভূতির অভাবের মুখোমুখি হতে হয়। আমরা দেখি যে এই দৃষ্টিভঙ্গি তাদের মানসিক পুনর্বাসনে আসলে কতটা প্রভাব ফেলে। আমি যদি আজকে একটু মোটা হয়ে যাই তখন আমাকে 10 জন মানুষ বলে যে এত মোটা হচ্ছ কেন, তাই না? তো যখন পুড়ে গেছে যে মানুষটা, সেই মানুষটার ক্ষেত্রেও এইরকম ভাবে কি হয়েছিল, কিভাবে হলো, আহা কেন এরকম করলে না, কেন ওরকম করলে না। তো এই ক্ষেত্রে আসলে ব্যক্তি মানুষ যিনি যার পুড়েছে তার তার যে একদম কাছের মানুষ, সেই কাছের মানুষ তারা যদি এগিয়ে আসে এবং পরবর্তীতে যে পরবর্তী বেঁচে গেল বলে চিকিৎসা শেষ তা না, অনেক ধরনের স্কার মডিফাইং ট্রিটমেন্ট আছে, প্লাস্টিক সার্জারি আছে, লেজার আছে, এগুলোর মাধ্যমে তাকে যদি স্বাভাবিকভাবে আনার ব্যবস্থা করা হয়। কখনো কখনো আমরা বলি যে কসমেটিক যে কেমোফ্লেজ, সেই বিষয়গুলোও কিন্তু সম্ভব অনেক জায়গায়। তো এই জায়গাগুলোকে অবহেলার দৃষ্টিতে না, এই জায়গাগুলোকে পজিটিভলি নেয়ার এবং সে এই বিষয়টাকে অ্যাডপ্ট করে কিভাবে সমাজে এবং যারা নেগেটিভভাবে তাকায় বা বলে তাদেরকে কিভাবে বিষয়টিকে অগ্রাহ্য করে সে ওভারলুক করে কিভাবে এগিয়ে যেতে পারে, এই মানসিক শক্তিটা তাকে আসলে আশপাশ থেকে দিতে হবে। ধন্যবাদ আপু। আমরা একটু আগেই যাচ্ছিলাম যে আপনি বলেছেন যে তাদের মাঝে আসলে আত্মহত্যা প্রবণতা অনেক বেশি দেখা যায়। আপনারা কি করে আসলে তখন কেয়ার গিভারদেরও কি কোনো ট্রেন আপ করা হয় কিনা, বা তখন চিকিৎসক কিভাবে তাদেরকে আসলে বোঝাতে পারে যে এই সময়টাতে কি করে মানসিক সহায়তা তাদেরকে দিতে হয়? আসলে আমাদের পক্ষ থেকে আমরা যতখানি বলার বলি, কিন্তু আমরা খুব মিস করি বা বোঝাতে চাই যেটা, বা আমরা ফিল করি আসলে বার্ন ভিকটিম বা বার্ন সার্ভাইভার একটা অ্যাসোসিয়েশন প্রয়োজন, যারা নিজেদের ভেতরে একটা সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করবে। এটা আসলে এতদিনেও বাংলাদেশে হয়ে ওঠেনি বা কেউ এটা নিয়ে ওভাবে কাজ করেনি। সেরকম কিছু হলে ভালো হয়। আর যখনই আমরা আসলে আত্মহত্যার প্রবণতা দেখতে পাই তখনই আসলে আমরা সাইকিয়াট্রিস্টের কাছেই রেফার করি এবং সাইকিয়াট্রিস্ট অনুযায়ী চিকিৎসাটা চলে। পরবর্তীতে তাদেরকে আমরা বলে দেই যে আপনারা যারা কেয়ার গিভার তারাও আপনারা এই চিকিৎসার আওতায় আসবেন এবং এই ধরনের কাউন্সিলরের সাথে, কারণ তার সাথে বিহেভটা কেমন হওয়া উচিত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেয়ার গিভার নিজেদেরও কিন্তু একটা মানসিক চাপ আছে। আপনি জানেন বা আমরা জানি যারা কাউন্সিলর তাদেরও এই যে রেগুলার একটা প্রেশার, নেগেটিভ থট, কথাবার্তা, তাদেরও তো একটা কাউন্সিলিং প্রয়োজন হয়। কেয়ার গিভারের জায়গা কিন্তু অনেক বেশি, যে তারাও হতাশ হয়ে যাচ্ছে এবং হতাশ হলে কিন্তু যে ভিকটিম যাকে ট্রিটমেন্ট দিচ্ছে বা তাকে কেয়ার দিচ্ছে সেও হতাশ হয়ে যায় অনেক বেশি। তো এই জায়গাগুলোতে আমরা আশা করি অদূর ভবিষ্যতে হয়তো একটা বার্ন ভিকটিম বা বার্ন সার্ভাইভার সাপোর্ট গ্রুপ তৈরি হবে। চিকিৎসার যে বিষয়টা, আমরা স্কিনের চিকিৎসা সবসময় মনে করে থাকি যে অনেক বেশি ব্যয়বহুল, অনেকের জন্য এফোর্ডেবিলিটির অনেক ধরনের প্রবলেম দেখা দেয় খুব স্বাভাবিকভাবেই। সেই ক্ষেত্রে আসলে চিকিৎসার ধরন অনুযায়ী এখানের প্রক্রিয়াটা আসলে কেমন হয়ে থাকে ব্যয়ের? এখন যারা বার্নে আছেন কিংবা বিভিন্ন সরকারি মেডিকেলে আছেন, এই চিকিৎসা তো একেবারেই ফ্রি অফ কস্ট, কিন্তু তারপরেও কেউ ব্যক্তিগত উদ্যোগে যদি নিতে চায় সেই চিকিৎসাও পার্সন টু পার্সন ভ্যারি করবে, কারণ কতখানি বার্ন এরিয়া, কতখানি তার চিকিৎসা লাগবে। তবে আমরা সবসময় সাজেস্ট করি প্রাথমিক যে চিকিৎসাটা, এটা আসলে বাইরে কোনো হসপিটালে বা প্রাইভেটে কিন্তু আসলেই অকল্পনীয় এবং সেই সাপোর্টটা দেওয়াও আসলে অনেক কঠিন। সেই ক্ষেত্রে আমরা সবসময় সাপোর্ট করি যে বা সাজেস্ট করি যে আপনি একটা হসপিটালেই থাকেন এবং সরকারি হসপিটালে হলেই ভালো। একটু জানতে চাইবো যে যারা বার্ন ভিকটিম আছে তারা নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে সারিয়ে তোলার যে একটা প্রক্রিয়া, সেখানে কি কি ধরনের কৌশলগুলো আসলে অবলম্বন করা যায়? খাদ্যাভ্যাসের একটা বিষয় আছে, সেই বিষয়টাও যদি একটু বলেন এবং সর্বশেষ দর্শকদের যদি কিছু বলেন। খাবারটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, কারণ হচ্ছে আমরা সাধারণভাবে কিছু না হলেও সাজেস্ট করি ডিম খাওয়াবেন, মুরগির মাংস বা মাছ, প্রোটিনটা বেশি খাওয়াবেন, ভিটামিন সিটা বেশি খাওয়াবেন। তার মানে কি কার্বোহাইড্রেট খাওয়াবেন না? তা না। যদি বেশি পোড়া হয় আমরা কিন্তু তাদের একটা নিউট্রিশনিস্টের সাপোর্ট নিয়ে তার জন্য একটা ডায়েট প্ল্যান করে দেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বেশি বার্ন যারা, তাদের জন্য আমরা এনজি টিউব ফিডিং বা নাকের নলের মাধ্যমে খাওয়ানোর একটা প্রস্তাব দিই এবং সেটা চালু রাখি। এর পরবর্তী সময়েও কিন্তু তার বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস এবং প্রোটিন এটা দীর্ঘ মেয়াদে প্রয়োজন এবং তার যে ক্যাটাবলিক ফেজ এটা পার হওয়ার পরে ওই সময়টাই সে খেতে পারে না, কিন্তু তারপরে সে আস্তে আস্তে খেতে পারে। তো ওই সময়টা এই সাপোর্টটা খুব বেশি দরকার এবং আমরা
রোগীর লোকদের বলে থাকি যেটা, সেটা হচ্ছে যে একবারে বেশি না খেতে পারলে ফ্রিকোয়েন্টলি খাওয়ান। তো সব কিছু মিলে খাবারের বিষয়টা নিউট্রিশনিস্টের কাছ থেকেও নিতে পারে। আমরা জানি একজন বার্ন ভিকটিম তাকে আসলে দীর্ঘ সময় কিন্তু হাসপাতালের বেডে শুয়ে কাটাতে হয় এবং তাদেরকে চিকিৎসা থাকতে হয়। সেক্ষেত্রে আসলে হাসপাতালের পরিবেশটাও কিন্তু অনেক বড় একটা ভূমিকা, এবং শিশু কিশোরদের ক্ষেত্রে অনেকটুকু লম্বা সময়ে যেহেতু সেখানে কারো টিভির ব্যবস্থা বা অন্যান্য বিনোদনমূলক কোনো ব্যবস্থা আসলে রয়েছে কিনা, বা হলে সেটা কেমন হওয়া উচিত? আসলে তো শিশুদের ওয়ার্ডে প্রয়োজনীয় একটা খেলার কর্নারের জন্য প্রয়োজন, কিন্তু কোন হসপিটালে মানে ইনস্টিটিউটে যেমন তাও অনেক বড় বড় এরিয়া আছে, বাচ্চারা বেডে থাকে, কিন্তু ঢাকা মেডিকেল বা অন্য যে মেডিকেলগুলো সেখানেও এত জায়গা আসলে নেই, বা এটা নিয়ে কেউ যে ওভাবে কাজ করবে আলাদাভাবে শিশুদের জন্য সেভাবেও নেই। তবে একটা ব্লেসিং যেটা হচ্ছে যে শিশুরা এখন মানে সবার কাছে স্মার্ট টিভি আছে, স্মার্ট মোবাইল আছে, সেটা দিয়ে ওভাবে অভ্যস্ত হচ্ছে। কিন্তু তারপরেও একটা প্লে জোন রাখা যেতে পারে, বা আরো কিছু তাদেরকে খেলানোর জন্য নার্সের সংকট যদি না থাকতো, কোনো একটা নার্স ট্রেইনড আপ যে কিনা, যেটা আমরা আসলে সিঙ্গাপুরে দেখেছি কিংবা চায়নায় দেখেছি, যে ওদের ওয়ার্ডগুলো দেখে মনে হয় না যে এটা হসপিটাল, একদম সেরকম পরিবেশটাই আসলে পরিবেশটা তারা টিভিতে একটা কার্টুন চললো, সেই বিষয়টাও একটা রেগুলার বেসিসে একটা বড় টেলিভিশনে কন্টিনিউয়াস তাদেরকে ইন্সপায়ার করার জন্য কার্টুন, ড্যান্স বা এই ধরনের বিষয়গুলোকে ইনভলভ করার জন্য তাদের খেলাধুলার ব্যবস্থা করা গেলে অবশ্যই অনেক আউটকাম অনেক ভালো হবে।